আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ভয়েস আপনারা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। সবাই সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা স্পষ্ট আছে কিনা একটু জানাবেন। আর আজকের ক্লাসটা একটু লেটে শুরু হলো। এটার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আপনাদের গত দিন ভর্তির বিষয়ে বলা হয়েছিল যে 20 তারিখের ভিতর ভর্তি হলে ডিসকাউন্ট দেওয়া হবে। তো সেটার জন্য অনেকেই ভর্তি হচ্ছে। তার জন্য একটু লেট হয়ে গেল। ওকে। তো সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। নাই, আমার তো মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে দেখেন। কাশেম বলতেছে সুমিত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাউন্ড কি শোনা যায় একটু বলেন তো। ওকে। সবকিছু আশা করি ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন। আজকে আমরা বাংলা সন্ধি টপিকের উপর ক্লাস করব, সন্ধি বিচ্ছেদ। এটা আমাদের নার্সিং এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের নার্সিং এডমিশনে বাংলা এই সন্ধি থেকে প্রশ্ন থাকে এবং আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ গুলো করবো। অনেক স্টুডেন্টের সন্ধি বিচ্ছেদের সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এখন আপনাদেরকে যে বিষয়টা আমি আগে শুরুতেই বলে নিচ্ছি যে আজকের ক্লাসটাতে আপনারা সবাই একটু মনোযোগী হবেন। কারণ এই ক্লাসটা আপনাদের মূলত আমি আপনাকে দুই ভাবে শেখানোর চেষ্টা করব। প্রথমত একটা নিয়মটা হচ্ছে যে আপনাদের এখানে যে ধরনের উদাহরণগুলো থাকবে সেগুলো একটু ভালোভাবে বুঝে মুখস্থ করতে হবে। কারণ আপনাদের নার্সিং এডমিশনের সন্ধি টপিকের যে সকল প্রশ্নগুলো থাকে এবং সেখানে কিন্তু উদাহরণমূলক প্রশ্ন থাকে যে এটার সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা, এই ধরনের প্রশ্ন থাকে। যদি একটা উদাহরণ দেখাই, সাপোজ দেখেন, সাপোজ পরীক্ষাটা দেওয়া আছে যে শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি হবে। পরীক্ষাতে দেওয়া আছে শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি। অপশনে অনেকগুলোই দেওয়া থাকবে, তার ভিতর সঠিক উত্তর হচ্ছে শুভযোগ ইচ্ছা। পরীক্ষাতে এভাবে দেওয়া থাকবে যে শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। তো এটা আপনারা পারতে হলে প্রথমত আপনাকে এখানে অসংখ্য এক্সাম্পল দেওয়া হয়, আপনাকে সেই উদাহরণগুলো মুখস্থ করতে হবে যেন পরীক্ষাতে সেটা আপনি দেখলেই পারেন। এবং আরেকটা উপায় হচ্ছে এটার নিয়মগুলো মুখস্থ রাখা, অর্থাৎ কোন নিয়মের জন্য আমাদের সন্ধি বিচ্ছেদগুলো কেমন হচ্ছে। যেমন এইদিকে আমি দেখাচ্ছি, দেখেন একটা নিয়ম। যদি আমাদের কখনো এই যে দেখেন এইখানে কি একার আছে না, শুভেচ্ছা, আমি যদি লিখি শুভেচ্ছা, এখানে কি ভয়, এখানে একটা একার আছে, তাহলে কোনো একটা শব্দে যদি আমাদের মাঝে, হ্যাঁ, মাঝে যদি এরকম একার বা যদি এ থাকে, এ বা যদি একার থাকে, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদে কি হবে? সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে স্বরীয় বা স্বরিয়া যোগ রস্বই বা দীর্ঘই। তাহলে দেখেন এখানে কি আছে, শুভ, মানে এখানে কিন্তু স্বরীয় রয়েছে। স্বরীয়টা কই? এই ভয়ের সঙ্গে যুক্ত, মানে বিষয়টা কি, ভ যোগ স্বরীয় সমান সমান ভ, বিষয়টা এরকম। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের আছে স্বরীয়। এবং দেখেন রস্বই বা দীর্ঘই, এখানে দেখেন রস্বই আছে, রস্বই জয় আকার। সেম এইভাবে হয় আপনাকে সরাসরি এইটা মুখস্থ করতে হবে যে শুভযোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা, অথবা এই রুলস গুলো মুখস্থ রাখতে হবে, সূত্র, যে যদি এ থাকে তাহলে আমাদের স্বরীয় বা স্বরিয়া যোগ রস্বই বা দীর্ঘই। এই দুই ভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। এক হচ্ছে এমসিকিউ মুখস্থ করে, আরেকটা হচ্ছে রুলস মুখস্থ করে। ঠিক আছে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই। ওকে, আচ্ছা,
এটা হচ্ছে নবম দশম শ্রেণীর আমাদের মোট দুইটা ব্যাকরণ বই রয়েছে। একটা হচ্ছে এটা যেটা আমি এখন পড়াচ্ছি, এটা হচ্ছে নতুন ব্যাকরণ যেটা, আর এই সাইডে আরেকটা ব্যাকরণ রয়েছে, এটা হচ্ছে পুরাতন বাংলা ব্যাকরণ। তো এখন আমি আপনাদের জানতে চাচ্ছি যে আপনারা কোনটা করতে কোনটা মনে করছেন যে আপনার জন্য ইজি হবে। আপনারা কি এক্সাম্পল মুখস্থ করতে চান নাকি রুলস? আপনারা যেভাবে করতে চাইছেন আমি সেভাবে আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? এখন আপনারাই বলেন যে আপনারা ঠিক এটা কিভাবে পড়তে চান। দ্রুত সবাই একটু রেসপন্স করেন। এই দুই ভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। তাই বা বলতেছে এমসিকিউ ভালো রুলস এর চেয়ে, মানে এক্সাম্পল গুলো মুখস্থ করতে চাচ্ছেন, তাই না? এখানে যে ধরনের এক্সাম্পল দেওয়া, এক্সাম্পল গুলো মুখস্থ করতে চাচ্ছেন। ইসরাজান মাস্টার বলতেছে রুলস। ওকে, সাবিকুর বলছে নতুন ব্যাকরণ বইটা আছে এখন আমার কাছে। ওকে, ভেরি গুড। আপনারা একটু বলেন যে কোনটা করতে চাচ্ছেন আপনারা। ওয়াজিহা বলতেছে এমসিকিউ সলভ করান তাহলে ভালো বুঝবো। আচ্ছা, মুক্তা বলতেছে ভাইয়া রুলস বোঝানোর পর এক্সাম্পল দিয়ে পড় না। এক্সাম রুলস পড়ানোর পর তো অবশ্যই এক্সাম্পল দিব, কিন্তু কথা হলো যে আপনি কোনটা নিতে পারবেন। কারণ আমি এখানে থেকে রুলস গুলো যদি বুঝিয়ে দিই, দিন শেষে কিন্তু এটা আপনাকে বাসায় মুখস্থ করতে হবে। তাই বলতেছে এমসিকিউ, খাদিজা বলতেছে এক্সাম্পল, আয়শা বলতেছে এক্সাম্পল মুখস্থ রাখাটাই ভালো হবে। ওকে ভাইয়া, যেভাবে সহজ হবে আমাদের জন্য ওইভাবে পড়ান, খুবই গুড। ওকে, আর জাভেদ বলছে যেভাবে ভালো হয়। মিম বলতেছে এক্সাম্পল, এক্সাম্পল উদাহরণ দিয়ে। আচ্ছা, কোনটা করলে ভালো হয় শেখ সাবিনা। ওকে, এবারে এখানে আমি একটা কথা বলি। এটা মূলত এই যে রুলস দেওয়া, এটা অনেকটাই টাফ আমার কাছেও মনে হয়েছে। এবং গত বছর আমার যে ব্যাচটা ছিল তাদেরকে আমি সরাসরি এই উদাহরণগুলো প্র্যাকটিস করিয়েছি এবং এগুলো বারবার আমি মুখস্থ করতে বলেছি। এটা আমি কারণটা বলি, দেখেন এখানে কিন্তু রুলস, অনেক রুলস রয়েছে, জাস্ট আপনারা একটু দেখেন। এখানে জাস্ট দেখতে থাকেন, ঠিক আছে? আমি স্ক্রল করি, আপনারা দেখতে থাকেন। দেখেন, এগুলো হচ্ছে রুলস। হ্যাঁ, এই তো, এগুলো হচ্ছে রুলস। কিন্তু নতুন বাংলা ব্যাকরণ বইয়ে আমাদের রুলস খুবই কম দিয়েছে এবং এক্সাম্পলও কম। নতুন বাংলা ব্যাকরণ পড়লে আমাদের হবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন আমরা যদি এইটা দেখি, পুরাতন বাংলা ব্যাকরণ। এইখানে একটু দেখেন, এখানে আমাদের কি কি আছে দেখেন। রুলস, এই তো সরেয়া যোগ সরেয়া সমান সরেয়া, সরেয়া যোগ রস্বই সমান রস্বই, সরেয়া যোগ এ সমান এ, আবার রস্বই যোগ এ সমান ই। এগুলো হচ্ছে আমাদের রুলস এবং এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? ওকে, এবারে আসেন নিচের দিকে, আমরা এবার দেখব এগুলো যেগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে রুলস। এই যে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনির লোপ হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে রুলস। জাস্ট আপনারা একটু দেখেন যে রুলস কতগুলা। এবারে আসেন, এগুলো রুলস, ঠিক আছে? দেখেন এগুলো কিন্তু সব রুলস, এই তো রুলস, এগুলো হচ্ছে রুলস সব। ওকে, আচ্ছা, জাস্ট দেখতে থাকেন। এই তো এগুলো সব হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে? এই তো দেখেন রুলস, এই তো ও যোগ এ সমান অব যোগ এ, এগুলো হচ্ছে রুলস। আর জাস্ট এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। পরীক্ষায় অনেকবার আপনারা দেখেছেন গবেষণার সন্ধি বিচ্ছেদ কি, গো যোগ এসো না, ঠিক আছে? ওকে, এরপরে নিচেও দেখেন আরো অনেক অসংখ্য রুলস। এই সন্ধি বিচ্ছেদে আপনি রুলস এর কোনো অভাব নাই। যত নিচে আসি দেখেন শুধুই রুলস আর রুলস, রুলস আর রুলস, ঠিক আছে? এই দেখেন এতগুলো জাস্ট আমরা রুলস দেখলাম। নীল প্রজাপতি বলছে যে এমসিকিউ মুখস্থ করাই ভালো হবে। এই দেখেন এই হচ্ছে অবস্থা, বুঝছেন? এই তো যতই যাই শুধু এরকম। ওকে, এবারে আসেন। হ্যাঁ, মুক্তা হচ্ছে এত রুলস পড়া ইম্পসিবল, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি আমার কথাটা বলি। হ্যাঁ, বিগত বছর স্টুডেন্টদেরকে আমি সরাসরি এমসিকিউ বা এক্সাম্পল মুখস্থ করিয়েছিলাম। এতে একটা সুবিধা কি জানেন?
আপনি যখন সাপোজ, হ্যাঁ, আপনি যদি এখন যদি মুখস্থ করেন, আপনি এখন মুখস্থ করলেন আশা যোগ অতীত সমান আশাতীত, আপনি এই শব্দটা কয়েকবার যদি পড়ে যদি মুখস্থ করেন, তাহলে পরীক্ষায় দেখবেন এটা আপনার দেখা মাত্র চোখের সামনে ভাসবে যে হ্যাঁ, আমি বইতে এটা তো দেখেছিলাম যে আশা যোগ অতীত মানে আশাতীত। এইভাবে আবার হিমালয়, হিম যোগ আলয়, হিম যোগ আলয়, হিমালয়, আপনি এইভাবে এইভাবে যদি আপনি পড়তে থাকেন না, দেখবেন একটা সময় গিয়ে আপনার কাছে হলো পানি হয়ে গেছে। তারপরে কি তন্মধ্যে, তৎযোগ মধ্যে, ঠিক আছে। এই তো, এটা তো জাস্ট কয়েকটা। আমরা একটু নিচে আসি। দেখেন, আপনার পরীক্ষায় যদি থাকে কুড়িক, কয় রস্য ডায়মন্ড রস্যি ক, কুড়িক, এটা সন্ধি হচ্ছে কি 20 যোগ 1, ঠিক আছে। ওকে, এরূপ ধ্বনি গুটিক, তাহলে কি হবে? গুটিকের সন্ধি বিচ্ছেদ কি হবে? আপনারা একটু অ্যান্সার করেন। প্রিয়াঙ্কা বলতেছে সাজেশন বইয়ে 98টা এমসিকিউ আছে। ওকে, আপনারা একটু অ্যান্সার করেন যে গুটিক এটার সন্ধি বিচ্ছেদ কি। দেখেন এখানে কি বলছে, কুড়িক, এটা কি 20 যোগ 1 বা 1, হ্যাঁ। গুটিকের সন্ধি বিচ্ছেদ কি সবাই একটু বলেন, গুটিক। আচ্ছা, জুই ইসলাম বলতেছে এমসিকিউ পড়লে কি রুলস কোনো একটা ব্যতিক্রম আছে পারা যাবে? ওকে, এটা আমি অ্যান্সারটা দিচ্ছি। দেখেন, আপনাদের কিন্তু আমি এমসিকিউ মুখস্থ করাবো না, কি করাবো জানেন? এক্সাম্পল। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এখানে আপনি যে ধরনের এক্সাম্পল গুলো দেখছেন না, মিথ্যা যোগ উক, শাখা যোগ আড়ি, এ ধরনের এক্সাম্পলের বাইরে আপনার পরীক্ষায় আসবে না। আমি আপনাকে এমসিকিউ মুখস্থ করাবো না, করাবো হচ্ছে এক্সাম্পল। কি করাবো? বইয়ের এক্সাম্পল। এবং নার্সিং অ্যাডমিশনে এখন অব্দি কোনো বাংলা ব্যাকরণ এরকম পাওয়া যায়নি যেটা আমাদের এই এক্সাম্পলের বাইরে এসেছে। বিগত হচ্ছে প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আমাদের সব এই বইয়ের এক্সাম্পল, বোর্ড বইয়ের এক্সাম্পল। সবাই যে বলে না যে বিভিন্ন ধরনের বাংলা বইয়ের কত সুনাম করে, ওগুলো হচ্ছে ভার্সিটির জন্য। আমি বইয়ের নাম উল্লেখ করছি না, আপনারা সবাই জানেন, যে বলে যে এই বইটা ভালো, ওই বইটা ভালো বাংলার জন্য, এগুলো হচ্ছে ভার্সিটির জন্য। নার্সিং অ্যাডমিশনের জন্য আপনাকে এক্সট্রা ভাবে কোনো বইয়ের দরকার হয় না। কিসের দরকার হয়? জাস্ট এই বাংলা ব্যাকরণ 9, 10 বোর্ড বই, তাহলেই হয়। বুঝছেন? মুন্না ভাই বলতে এত রুলস কি মনে থাকবে না, এটা কখনোই আমাদের মনে থাকবে না নার্সিং অ্যাডমিশনে। ওকে, সবাই বলতেছে গুটি যোগ এক, গুটিক, ভেরি গুড। কারণ কি? এই একই নিয়মে। তাহলে এবার আমি কিন্তু এই রুলস কিন্তু আমার পড়ার দরকার নেই, ই যোগ এর সময় যে ই হবে, এটা আপনি যতবারই পড়েন না কেন পরীক্ষাতে আপনার মনেই থাকবে না। কিন্তু আপনি যদি পড়েন যে 20 যোগ 1 20, 20 যোগ 1 20, তারপরে ধ্বনিক, ধ্বনি যোগ 1 ধ্বনিক, এটা যদি আপনি পড়েন, আমার ড্যাম শিওর যে আপনার এটা মনে থাকবে। আপনারা কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, জুই ইসলাম বলতেছে অভিযাত্রী, এই তো। এগুলো হচ্ছে ভার্সিটির বই। বইটা যে খারাপ আমি এটা বলতেছি না, বইটা মূলত তৈরি করা হয়েছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, এবং নার্সিং অ্যাডমিশনের জন্য এই বোর্ড বই এনাফ। যারা বা যে সকল টিচাররা বিগত হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করেনি, যাদের বোর্ড বই সম্পর্কে কোনো ধারণা নাই, তারা আপনাকে গাইড বই কিনতে বলবে। বুঝাতে পেরেছি? মুক্তা বলতেছে জি ভাই একমত। রিমা বলতেছে দেরি হয়ে গেল। ওকে, তাহলে আমি আপনাদেরকে কি বলছি দেখেন, যে এ ধরনের আমরা যত রুলস আছে, অন্য টিচাররা কিভাবে পড়ায় আমি জানি না, আমার পড়ানোর নিয়ম হবে ফ্রেন্ডলি, ঠিক আছে। অর্থাৎ আমার তো ফর্মালিটি করে সন্ধির এত রুলস আপনাদেরকে আমার পড়ানোর দরকার নেই। ঠিক যেভাবে পড়ালে আপনি পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবেন, আমি আপনাকে সেভাবেই পড়াবো। আমি তো আপনাকে শুরুতে বললাম ক্লাসে, আপনারা কোনটা বেছে নেবেন আমি আপনাদেরকে সেভাবেই পড়াবো। আপনারা কি এত এত রুলস বুঝে পড়বেন, নাকি এক্সাম্পল মুখস্থ করে পড়বেন? আপনারা সবাই কি বললেন যে ভাইয়া উদাহরণ প্র্যাকটিস করলে বা উদাহরণ পড়লেই আমরা পারবো, এটা আমাদের জন্য ভালো। দেখেন, আমি কিন্তু আপনাদের কাছেই জিজ্ঞাসা করে নিয়েছি, তাই না, যে আমি কিভাবে পড়াবো। আপনারা যদি বলতেন না ভাইয়া আপনি রুলস পড়ান, আমরা রুলস বুঝে অ্যান্সার করব, তাহলে কিন্তু আমি রুলসই বুঝাতাম। বুঝছেন? তাহলে কিন্তু আমি রুলসই পড়াতাম। ওকে, মুন্না ভাই বলতেছে মুখস্থ করবো মানে এক্সাম্পল আর কি। ওকে, তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি 95% এর উপর স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া এক্সাম্পল। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে 100টা এমসিকিউ বা 200টা এমসিকিউ করাবো, আমি এটা বলতেছি না। আমি বলছি আমার এই বোর্ড বই যে এক্সাম্পল আছে,
আমি আপনাদেরকে সেই এক্সাম্পল গুলা করাবো। আশা করি বুঝতে পেরেছি। অনেকে হয়তো মনে করতে যে ভাইয়া আপনি তাহলে কি 100টা এক্সাম্পল 100টা এমসিকিউ দিবেন, ওটার মধ্যে কি পরীক্ষা কম আসবে? না, আমি আপনাকে 100টা এমসিকিউ দিব না, আমি আপনাকে করাবো বইয়ের এক্সাম্পল। ঠিক আছে? আহ নীল প্রজাপতি বলছে ভাই ক্লাস শেষে আপনি তো পেইড ব্যাচে তো অ্যাড হলেন, সো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে সবগুলা। ঠিক আছে? সাবিকুল ভাই বলছে ভাইয়া এখন পর্যন্ত আপনি যেভাবে বুঝিয়েছেন আমরা সেভাবেই বুঝেছি, কঠিন হলেও সহজভাবে বুঝিয়েছেন, এখনো সেম আপনি যেভাবে ভালো হয়। আমার কাছে ভালো হয় হচ্ছে এক্সাম্পল মুখস্থ করা। ঠিক আছে? সাবিকা বলছে ভাই 9-10 বই কি A to Z? হ্যাঁ, 9-10 বই আপনাকে A to Z পড়তে হবে, তবে এর ভিতরে কয়েকটা বিষয় একটু বলছে রুলস পড়লে নার্সিং এ না, ডাইরেক্টলি পাবনায় অ্যাডমিট হতে হবে। আচ্ছা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, তবে এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে একটু স্কিপ করতে হবে, বা কিছু বিষয় আছে যেটা আপনাকে ইনফরমেশনটা বাইরে নিতে হবে, এটাই। তবে 9-10 বই মাস্ট। ওকে, ঠিক আছে। তাহলে আসেন আমরা আজকের ক্লাসে জাস্ট খুব বেশি কিছু বুঝবো না। ওকে, জাস্ট আমি এখানে এগুলো দেখিয়ে দিব, এবং এখানে সবগুলো এক্সাম্পলই কিন্তু গুরুত্বপূর্ণ হবে না আপনাদের অ্যাডমিশনের জন্য। সো এখান থেকে যে এমসিকিউ গুলো, ঠিক আছে, যে এমসিকিউ গুলো বেশি গুরুত্বপূর্ণ হবে সেগুলো আমি আপনাকে বলবো। জুই বলতেছে ভাইয়া আমরা বুঝতে পারবো, কিন্তু আপু বুঝতে পারলেও এগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে দিন শেষে। ঠিক আছে? এখন দেখেন, সরিয়া যোগ সরিয়া যে সরিয়া হবে এটা আমি কি বুঝাবো, বা বুঝানোর পর এটা তো আপনাকে মুখস্থ করতে হবে, তাই না? কিন্তু এত এত রুলস আসলে আপনার মুখস্থ থাকবে না, এটা আমি জানি। ঠিক আছে? ওকে। আরিফা বলতেছে 2024-25 নবম দশম শ্রেণী বইটা হচ্ছে বিষয়টা কি যে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তারা। হ্যাঁ, এতটুকু পড়লে আসলে হবে না। যেমন দেখাই, যেটা নতুন ব্যাকরণ 2022 সালের, এখানে কি কি এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? ম্যাথ ক্লাস তো কিছুদিন আগেই হলো, আপনি হয়তো দেখেননি, বুঝছেন? আফ্রিদি বলছে তারা মেডিকেল এক্সাম দিয়েছে, পাশের হার 45%। হালিমা হচ্ছে গোযোগ এসো না, এটা গুরুত্বপূর্ণ বেশি মনে হয়। জি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমত আমি এখানে একটা কাজ করি, আমার যে মেডুলার নার্সিং সাজেশন বইটা রয়েছে, অর্থাৎ এই বইটাতে আমার যে এমসিকিউ গুলো আছে এগুলো আমি আপনাদেরকে ভালোভাবে করে দিব। ঠিক আছে? এগুলো আমি হচ্ছে আপনাদেরকে আগে প্র্যাকটিস করিয়ে ফেলবো এখন, দেন তারপর এখানে বই আর এক্সট্রা যা কিছু থাকবে সেগুলো আমরা করব। ঠিক আছে? আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি যে আমরা এই সন্ধি টপিকটা ঠিক কিভাবে করব। ওকে, আচ্ছা। এটা হচ্ছে 2019 সালের আর 2022 সালের দুই রকম বাংলা ব্যাকরণ থেকে পড়াই। ঠিক আছে? ওকে।
ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন স্পষ্ট? দেখা যায়? একটু আমাকে বলেন। আচ্ছা, দেখেন তো দেখা যায় কিনা। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে এখানে আমাদের প্রথমে কি বলছে, রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ কি। রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ কি। আমাদের এখানে মোট 4টা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। রত্নাকর, একটা হচ্ছে রত্না যোগ কর, একটা হচ্ছে রত্ন যোগ কর, তারপরে এদিকে একটা হচ্ছে রত্ন যোগ আকার, রত্ন যোগ আকর। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে রত্ন যোগ আকর। হ্যাঁ, এখানে কি রুলস কাজ করেছে জানেন? সেটা হচ্ছে সরিয়া, সরিয় যোগ সরিয়া। হ্যাঁ, সরিয় যোগ সরিয়া সমান সমান সরিয়া। তাহলে এখানে কি হলো? রত্ন। রত্নতে আমাদের কি আছে? অ আছে। রত্নতে কি আছে? অ আছে। এখানে আকর, আকরে কি আছে? আ। তাহলে আমাদের একটা রুলস কি এখান থেকে আমরা পেয়ে গেলাম, রত্নাকর, রত্ন যোগ আকর, তাই না? ঠিক আছে। তাহলে আপনাদের পরীক্ষায় যদি এই এমসিকিউটা যদি আসে তাহলে কি পারা যাবে? রত্নাকর, রত্ন যোগ আকর। তাহলে এরকম ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমাদের সরিয়া থাকে, মানে যে রত্নাকর আমি বললাম না, সেখানে কি আছে? সরিয়া আছে। তাহলে আমাদের এটা কি হবে? অ যোগ আ। তাহলে হবে আমাদের সরিয়া। দেন 2 নাম্বারটা দেখেন, ব্যর্থ। কি দেওয়া আছে? ব্যর্থ। ব্যর্থ শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে? ব্যর্থ শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে আমাদের এখানে কি, বি যোগ আর্থ, ব্যয় যোগ অর্থ, বি যোগ আর্থ, ব্যয় যোগ অর্থ। এখানে আপনাদেরকে আমি একটা রুলস পড়াই, হ্যাঁ। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, বি যোগ অর্থ, ব্যর্থ। ব্যাকরণ, আপনারা সবাই ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ করেছেন না? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ বলেন। ব্যাকরণ, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ পড়ার সময় আপনারা কিন্তু ওখানে দেখছেন যে ব্যাকরণ শব্দের অর্থ ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে এই ব্যাকরণ শব্দ কিন্তু ওখানে একটা সন্ধি বিচ্ছেদ ছিল, সেটা আমাকে একটু বলেন দেখি, কে কে পারেন, তারপরে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। আমি যে আপনাদেরকে শুধুমাত্র এমসিকিউ গুলো জাস্ট আমি দেখাবো তা না, আমি এগুলো বুঝিয়ে দিব, হ্যাঁ। সবাই বলেন ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণ, 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 দ্রুত সবাই একটু অ্যান্সার করেন। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, আপনারা সবাই অ্যান্সার করতেছেন বিযোগ অর্থ, বিযোগ অর্থ। সবাই গ নাম্বারটা অ্যান্সার করছেন দেখছি আমি। তবে আপনারা বলেন যে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, সবার আগে অ্যান্সার করতেছে মুক্তা, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। সুমাইয়া জানা বলছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে দেখেন, ব্যাকরণ বানানো কিন্তু বয়ের জ ফলা ছিল। কি ছিল? ব্যাকরণে বয় জ ফলা, এবং ব্যর্থতেও আছে বয় জ ফলা। তাহলে কোন একটা বাক্যতে যদি আমরা দেখি যে জফলা আছে, কি আছে? জফলা, তাহলে আমাদের সেখানে হবে রস্যই। কি হবে? রস্যই। এখানে লিখলাম বি, তাহলে হবে কি? রস্যই। মনে থাকবে। কোথাও যদি আমরা দেখি যে জফলা আছে, তাহলে আমরা সেটা কি করব? রস্যই দিব। এবার দেখেন, এখানে জফলা, এখানে জফলা, এটা বাদ। এবার এখানে বি আছে, এখানেও বি। এবারে আপনারা সবাই দেখেন ব্যাকরণ, ওইখানে আপনারা কি করলেন? বি যোগ আ। হ্যাঁ, কারণ ওইখানে আমাদের ব্যাকরণে বয় জফলা আকার ছিল। ঠিক আছে, বয় জফলা আকার ছিল, সেজন্য আপনি এখানে বি যোগ আ। কিন্তু এখানে কি কোনো আকার আছে? ব্যর্থ বানানে কি কোনো আকার আছে? নাই, শুধু জফলা। তো এখানে যেহেতু শুধু জফলা, তাহলে আমরা কি করব? বি এর সঙ্গে আমরা সরিয় নিব। কি নিব? সরিয় নিব। তাহলে আমরা সরিয়া কখন নিতাম? যদি আমাদের ব্যাকরণের মতো ওখানে জফলার পরে একটা আকার থাকতো। ঠিক আছে, জফলার পরে যদি আমাদের আকার থাকতো, তাহলে আমরা কিনতাম বি যোগ আর্থ।
কিন্তু আমাদের এখানে আছে শুধু জফলা, তাহলে আমরা কি করব? বিযোগ অর্থ। বুঝাতে পেরেছি সবাইকে? আফ্রিদি বলছে আজকে আমাদের এক্সাম ছিল ভাইয়া, বাংলা 83 পাইছি। কোশ্চেন কি সবকিছু সিট থেকে করেছিল পরীক্ষা? আপনার কোচিং যে শীট আছে সেই শীট থেকে কি পরীক্ষা প্রশ্ন করেছিল? যদি শীট থেকে প্রশ্ন করে থাকে আর আপনি শীট মুখস্থ করে যে 83 পান, তাহলে আমি বলবো এই 83-র কোনো মূল্য নাই। ঠিক আছে? আপনি আমাকে জাস্ট এটা একটু বলেন, আমি আসলে এখানে আপনাকে ছোট করছি না বা আমি কাউকে ছোট করে কথাটা বলতেছি না। আমি জাস্ট এটা একটু জানতে চাচ্ছি যে আপনাদের কি কোচিং যে শীট আছে সেই শীট থেকে কি কোশ্চেন করেছিল এবং আপনি কি শীট মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়েছেন? যদি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো এই 83 মার্কের কোনো নাই। কিন্তু আপনাদের কোশ্চেন যদি শীটের বাইরে থেকে জেনারেল বই থেকে করে থাকে এবং আপনি যদি জেনারেল বই পড়ে গিয়ে যদি 83 পান, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি অনেক ভালো একটা মার্ক পেয়েছেন। এখন সেটা আপনি নিজে বলেন যে আপনার কোশ্চেনটা ঠিক কোথা থেকে হয়েছিল। ঠিক আছে? এটা আমাকে একটু বলবেন। আচ্ছা, এখানে যেটা আমি বুঝিয়ে দিচ্ছি, জি ভাইয়া লেকচার শিট আর গাইড, তাহলে ভাইয়া এই মার্কের আপনার কোনো মূল্য নাই, কারণ আপনি যে কোচিং এ পড়েন সেই কোচিং এর গাইড বই ফলো করে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন হবে না। আমি কি বুঝাতে পেরেছি? অফলাইন কোচিং গুলোতে কি করে, তারা যে লেকচার শিট দিবে, গাইড দিবে, হুবহু সেখান থেকে তারা পরীক্ষাতে প্রশ্ন তুলে দেয় মডেল টেস্টে, এবং স্টুডেন্টরা জাস্ট সেই সব এমসিকিউ গুলো মুখস্থ করে গিয়ে পরীক্ষা দেয় এবং তারা 90, 95, 80, 85 মার্ক পায়। কিন্তু আপনি পরীক্ষাতে দেখবেন দিন শেষে ওই লেকচার শিট বা গাইড থেকে কোনো কোয়েশ্চেন কমন এসেছে কি আসেনি আল্লাহ মাবুদই জানে। কিন্তু আপনাদের এই জিনিসটা আপনাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, আপনারা বোর্ড বইয়ের বাইরে চলে যাচ্ছেন। ঠিক আছে? বোর্ড বইয়ের বাইরে গিয়ে শীট মুখস্থ করে কখনো হবে না। ঠিক আছে? বোর্ড বইটা ফলো করেন। হ্যাঁ, যেটা আপনি মার্ক পান কোচিং এ ডাজেন্ট ম্যাটার, তারা যেখান থেকে কোশ্চেন করুক ডাজেন্ট ম্যাটার। আপনি বোর্ড বই পড়ে যাবেন, দেন আপনি দেখবেন যে আপনি কয়টা কমন পাচ্ছেন বা কত মার্ক পাচ্ছেন। আপনি বোর্ড বই পড়ে গিয়ে যদি 70 পান সেটাও অনেক। আমি কি বুঝাতে পেরেছি? আপনি বোর্ড বই পড়ে গিয়ে যে 70 পান সেটাও অনেক। ওই 83-র চেয়ে ওই 70-এর মূল্য অনেক বেশি। আমি কিন্তু এখানে ছোট করছি না, হ্যাঁ, আমার উপর রাগ করেন না বা খারাপ ভাইবেন না, আমি জেনারেলি কথাটা বললাম। এটা হচ্ছে কারণ অনেক সময় আর কি দেখেছি তো এগুলো, সেজন্য। তাহলে আমি কি বুঝালাম? যদি আমাদের জ ফলা থাকে তাহলে কি হবে? রস্বই এবং তার সঙ্গে স্বরীয়। জ ফলার পরে যদি একটা আকার থাকে তাহলে আমরা কি নিব? রস্বই তারপরে স্বরিয়া। আশা করি এই রুলসটা আপনারা মনে থাকবে সবার, কারণ আমরা ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ সবাই জানি, জানি না এমন কেউ হয়তো নাই। হ্যাঁ, ওকে, সো ব্যর্থ এটা আমরা পারবো, গ্যারেন্টি। হ্যাঁ, গ্যারেন্টি, এটা যদি পরীক্ষায় আসে। এবারে আসেন আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি বলতেছে? তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাৎক্ষণিক, বলেন, তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গাইড বই থেকে যদি অ্যাডমিশন কোয়েশ্চেন করে তাহলে আমাদের এত কষ্ট করার দরকারই ছিল না। অ্যাডমিশন কি এতটাই সহজ মনে করছেন? অ্যাডমিশন তো এতটা সহজ না, তাই না? অবশ্যই কঠিন। ওকে, আচ্ছা, ওকে, এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। যদি তাৎক্ষণিক বা আপনাদের প্রশ্নে যদি ক্ষয় ক্ষয় যুক্ত থাকে, কোনো কিছুতে যদি আমাদের এরকম ক্ষয় ক্ষয় যদি যুক্ত থাকে তাহলে আমরা সেখানে কি করব? 22 সালে ব্যাকরণ বই, সমস্যা নেই, আমি হচ্ছে গ্রুপে 2019-20 সালের ব্যাকরণ বইয়ের পিডিএফটা দিয়ে দিব, সেটা থেকে একটু করতে হবে, বুঝছেন? 22 সালে খুবই অল্প দেওয়া আছে, 22 সালের টুক করলে কিন্তু হবে না। ওকে, 22 সালের টুকু করলে কিন্তু হবে না, আপনাদের বেশি করতে হবে। তাহলে দেখেন, এটা আমাদের কি হবে? ততক্ষণ যোগ ইক। এটা আপনারা কিভাবে করবেন আমি একটু বলি। আমাদের এখানে কি আছে? রস্য ইকার আছে, তাই না? রস্য ইকার। তাহলে মনে রাখতে হবে যদি আমাদের কোনো বাক্য যদি ক্ষয় ক্ষয় যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে আলাদাভাবে লিখবো। কিভাবে লিখবো? আলাদাভাবে। তার মানে দেখেন, এই যে রস্যের সঙ্গে যেখানে ক্ষয় ক্ষয় আছে না, এটা আমাদের হবে না, এটা থাকবে এই শুরুর শব্দের সঙ্গে। কার সঙ্গে?
শুরুর মানে শুরুর যে আর কি অংশটা, শুরু তো শব্দ না। হ্যাঁ, অ্যান্সার দেখা যাক। সুমাইয়া জামান বলছে ভাই অ্যান্সার গুলো দেখা যায়, অ্যান্সার দেখা যাক। আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমি কিন্তু এখানে আপনার কোশ্চেন ধরছি না। আমি জানি সবাই অ্যান্সার দেখেই বলবে, সমস্যা নাই। আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো একটু বুঝার চেষ্টা করেন, অ্যান্সার দেওয়াটা কিন্তু ম্যাটার না আজকের ক্লাসে। হ্যাঁ, রিঙ্কি বলছে সবাই গাইড। দেখেন, স্রোত যেদিকে যাবে সবাই কিন্তু সেদিকেই যাবে। স্রোত একবার গেছে, কোনো এক বছরে কমন এসেছে, ধারাবাহিকভাবে চলছেই চলছেই। আপনার যে সিনিয়র ভাইয়া আপু বলে যে এই গাইড থেকে কমন, সে যে বছর সেটা পড়ে চান্স পেয়েছে কিনা একটু জিজ্ঞাসা করে দেখবেন। ঠিক আছে? একটা হচ্ছে ফ্লো বলে একটা কথা আছে, যেটা মার্কেটে ব্র্যান্ড হয়ে গেছে সেটা ভালো হোক খারাপ হোক লোকে দেখবে না, নিবেই। সেম এই ক্ষেত্রেও এটাই হয়েছে, ব্র্যান্ড হয়ে গেছে, ভালো হোক খারাপ হোক সবাই এটাই নিবে। কমন আসছে কি আসছে না এটা দেখার দরকার নেই। ঠিক আছে? এটা দেখার হচ্ছে কারোর দরকার নেই। আচ্ছা, এখানে ক্ষয় ক্ষয় মানে কি? আচ্ছা, এখানে হচ্ছে মূলত ক্ষয় ক্ষয় বলতে মূর্ধন্যস্বকেই বুঝাই। তো আমরা বলি হচ্ছে ক্ষয় ক্ষয়। ঠিক আছে? এটা হচ্ছে ক যোগ মূর্ধন্যস্ব। এটা আসলে খ যোগ খ না, এটা হচ্ছে ক যোগ মূর্ধন্যস্ব। ঠিক আছে? ওকে। তাহলে আমি যেটা আর কি বললাম যে যারা বলে তারা আসলে নিজেরাই জানে না যে আদৌ কয়টা কমন এসেছে কি আসেনি। বুঝতে পেরেছি? আর ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সবকিছু একসঙ্গে দেওয়া আছে গাইড। সো এতে আপনার সময় অনেক নষ্ট হয়। ঠিক আছে? যেগুলো আপনি জন্য দরকার না সেগুলো আপনাকে পড়তে হচ্ছে, এতে আপনার সময় নষ্ট। তো আমি ওইদিকে যাচ্ছি না, আজকে আমাদের অনেক পড়তে হবে, আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে দেখেন, যদি আমাদের এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা শুরুর অংশে রাখবো। তাহলে দেখেন এখানে কি আছে, তথ। তাহলে এটাও আমাদের হবে না, এটাও আমাদের হবে না। কি কি হতে পারে? আমাদের হতে পারে এইটা অথবা এইটা। ঠিক আছে? এবারে দেখেন, এখানে কি ত যোগ ত, ক্ষয় ক্ষয় মূর্ধন্য। এবার দেখেন এখানে খণ্ডের ত আছে, কি আছে, খণ্ডত। আমাদের খণ্ডত ভেঙে, ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের এই খণ্ডত ভেঙে কখনো ত যোগ ত আমরা দিব না। খুবই সিম্পল একটা রুলস। যদি আমাদের ক্ষয় ক্ষয় যুক্ত যদি থাকে আমরা জাস্ট কি করব, প্রথম অংশটুকু আলাদা করে নেব যে অংশটুকুতে ক্ষয় ক্ষয় থাকবে, এবং পরের অংশতে জাস্ট আমরা রস্বই এবং ক রাখবো। কি রাখবো? রস্বই। মানে এক কথা এখানে যেটা ছিল রস্বইকার দেওয়া ছিল না, আমরা রস্বইকে আলাদা করব। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে এটা? আমাকে একটু বলেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা, বা বুঝতে না পারলে কোথায় বুঝতে পারেননি আমাকে একটু বলেন কাইন্ডলি। ক্ষয় ক্ষয় যদি থাকে তাহলে আমরা ক্ষয় ক্ষয় অংশটুকু আলাদা করে নিব, এবং বাকি অংশটুকুতে থাকবে এই রস্যই, মানে রস্যইকার যেখানে ছিল না, এই রস্যইকারের জন্য আমরা রস্যই নিব। এটা হচ্ছে আমাদের রুলস। ওকে? আচ্ছা, তাহলে দেখেন, তাৎক্ষণিক, ততক্ষণ যোগ ইক, কি হবে? তাৎক্ষণিক, তৎক্ষণ যোগ ইক। ঠিক আছে? তৎক্ষণ যোগ ইক, এটা একটু মনে রাখবেন। ওকে, এরপর কি বলতেছে, পাশাপাশি দুটি ধ্বনি বা ধ্বনির মিলনকে কি বলা হয়? মিলন মানে আমরা জানবো সন্ধি, কারণ সন্ধি মানে হচ্ছে, সন্ধি মানে কি, যুদ্ধে এর আগে নবী রাসূলের যুগে কি হতো, যুদ্ধে পরাজিত হলে তখন কি একটা সন্ধি হতো, চুক্তি হতো, তাই না? তো সন্ধি মানে একে অপরের সঙ্গে মিলে যাওয়া। মানে হচ্ছে এক পক্ষের সঙ্গে অপর পক্ষের মিলে যাওয়াই হচ্ছে আমাদের সন্ধি। তাহলে আমরা এখানে কি বলবো, পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনি যদি মিলে যায় তাহলে আমরা এটাকে কি বলবো, অবশ্যই সন্ধি বলবো। ওকে, তাহলে পাশাপাশি দুইটা ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা কি বলবো, সন্ধি বলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলবো, সন্ধি বলবো। এরপরে সন্ধি ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। কেন ধ্বনিতত্ত্ব? আসেন, একটু উপরেই বললো, একটু উপরে কি বললো দেখেন, দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে। আমাদের সন্ধিতে আসলে কি হয়, ধ্বনির মিলন হয় না, একটা ধ্বনির সঙ্গে অপর ধ্বনির মিলন হয়। তাই যেহেতু আমাদের সন্ধিতে ধ্বনির মিলন হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত হবে না? আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা, ডিসপ্লেতে দিব না, দেখেন, ডিসপ্লেতে না দিয়ে আমার ক্লাসটা কিন্তু আজকে আমি এমসিকিউ এখানে আপনাদেরকে ধরছি না, আমার এখানে মূল বিষয়টা আমি যেটা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি। এখন অধ্যায়টা কিন্তু আমাদের অনেক এমসিকিউ সলভ করতে হবে। এখন আমি যে, যদি আপনাদেরকে এমসিকিউটা যদি ঢেকে দিই এবং আপনারা একে একে যদি কমেন্ট করে, আমি কমেন্ট গুলো পড়ার পরে যদি বুঝাইতে হবে কি, অনেক সময়টা লস চলে যাবে। আমি পড়াচ্ছি এখন, এটা আপনারা বাসাতে মুখস্থ করে জাস্ট এক্সাম দিবেন। ঠিক আছে? সো ক্লাসে এগুলো আর কি ওইভাবে অ্যান্সার না করলেও হবে। আচ্ছা,
আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে সন্ধি ব্যাকরণ ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে, এটা আমাদের কি দুটা ধ্বনির মিলন। তাই ধ্বনির মিলন যদি হয় সন্ধিতে, তাহলে সন্ধি অবশ্যই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এটাও যেন আপনাদের মনে থাকে। আচ্ছা, এরপরে সন্ধির প্রধান সুবিধা কি? এটা হচ্ছে উচ্চারণের সুবিধা। অনেক সময় স্টুডেন্টরা দেয় পড়ার সুবিধা, না, পড়ার সুবিধা না, এটা উচ্চারণের সুবিধা। কিভাবে দেখাই আমি, দেখেন, এটাই একটু দেখেন। এটা আমি বললাম তাৎক্ষণিক, পড়তে কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে, তাই না? তাৎক্ষণিক। কিন্তু আমি যদি বলি তৎক্ষণ ইক, তৎক্ষণ ইক, পড়তে কি খুব একটা কি ভালো লাগছে, সুবিধা হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের সুবিধা কোথায় হচ্ছে? তাৎক্ষণিক। কিন্তু এখানে মূল বিষয়টা ছিল কি? মূল বিষয়টা ছিল হচ্ছে তৎক্ষণ যোগ ইক। তাহলে আমি এই তৎক্ষণ ইক, এটাকে যদি আমি বলি তাৎক্ষণিক, আমার পড়তে কি সুবিধা হচ্ছে না? হ্যাঁ, আপনারা এমনি কমেন্ট করতে ইচ্ছা করলে অ্যান্সার গুলো কমেন্ট করতে পারেন, তবে মূল ফোকাসটা রাখেন আমার বুঝাতে। ঠিক আছে, মূল ফোকাসটা রাখেন আমার বুঝাতে, মূল ফোকাসটা থাকবে আমার বোঝানোতে। আপনারা কমেন্ট অনেকেই করতে আসলে অ্যান্সার দিতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিবেন, কোনো নিষেধ নেই, তবে আমার বুঝানোতে একটু ফোকাস করেন। ওকে, কারণ আমি জানি এখানে অ্যান্সার দিকেও লাভ নাই, আমার স্টুডেন্টদের কাছে প্রত্যেকের কাছেই এই বইটা রয়েছে। সো তাদের যদি চিটিং করার ইচ্ছা থাকে, তারা তাদের বই খুলে দেখেও অ্যান্সার করতে পারবে, বুঝছেন? সো এখানে আসলে অ্যান্সার ঢেকে আমার মনে হয় যে খুব বেশি এটা ইফেক্টিভ হবে। আচ্ছা, এবারে আসেন দেখি। তাহলে তৎক্ষণ ইক, এটা পড়ার চেয়ে তাৎক্ষণিক পড়াটা অনেক সহজ এবং সুন্দর। তাহলে এটা আমরা কি বলবো? উচ্চারণের সুবিধা, কারণ আমি এটা উচ্চারণ করতে সুবিধা হচ্ছে। আমি একবার যদি উচ্চারণ করি তৎক্ষণ ইক, একটু কষ্টকর। আবার আমি যদি বলি তাৎক্ষণিক, খুবই সুন্দর। তাহলে এটা কি? উচ্চারণের সুবিধা। আমি বারবার বলতেছি, স্টুডেন্ট এখানে পড়ার সুবিধা অ্যান্সার করে, আসলে এটা পড়ার সুবিধা না, এটা হবে উচ্চারণের সুবিধা। এখানে আপনার চারটা অ্যান্সারই কিন্তু কনফিউজিং, 6 নাম্বারটা। তাহলে এটা আপনার কি করবেন? উচ্চারণের সুবিধা। মনে থাকবে সবার? উচ্চারণের সুবিধা, উচ্চারণের সুবিধা। এবার আসেন উন্নত। যদি আমাদের কখনো নয়ে নয়ে যুক্ত থাকে, কি থাকে? নয়ে নয়ে যদি যুক্ত থাকে, তাহলে আমরা এখানে খণ্ডত নিয়ে আসবো। কি নিয়ে আসবো? খণ্ডত। খণ্ডত নিয়ে আসবো। দেখেন উন্নত ছিল, তাহলে আমরা এখানে কি করব? উত, উত যোগ নত। তাহলে দন্ত নয়ে নয়ে যদি যুক্ত থাকে, তাহলে আমরা একটা ন তুলে দিয়ে সেটা খণ্ডত দিব। মনে থাকবে? মনে থাকবে রুলসটা? আপনারা যা বলতেছিলেন যে ভাইয়া রুলস করান, আর যারা বলছে এমসিকিউ করান, আমি কিন্তু সবারই মন রক্ষা করছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যারা মুখস্থ করতে চাচ্ছেন, যে মুখস্থ করবেন উন্নত, তাহলে এখানে কি হবে? উৎযোগ নত, উন্নত। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে বিষয়। উন্নত উৎযোগ নত, মানে দন্ত নয় নয় যুক্ত থাকলে একটা হয়ে যাবে খণ্ডত। আচ্ছা, এবারে আসেন পরবর্তী কি বলতেছে, প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? প্রাত, প্রাতরাশ, এরকম ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিসর্গ চিহ্ন দিতে হবে। কি চিহ্ন? বিসর্গ চিহ্ন। এখন বলতে পারেন যে ভাইয়া আমি এটা কেমনে বুঝবো? এটা আপনি আমার কথা বলার ভঙ্গিমা ঠিক দেখেন। প্রাতরাশ, এখানে কি তয়ে ওকার কি আছে? নাই। কিন্তু আমি যেভাবে বলছি প্রাত, মনে হচ্ছে আমি এখানে ওকার বলছি, মনে হচ্ছে না? এখানে আছে প্রাত, এখানে শুধু ত আছে, আমি বলছি তয়ে ওকার। সো যখন আমরা এইভাবে বলবো যে প্রাতরাশ, ওকার যখন আমি উচ্চারণ করব, তখন সেক্ষেত্রে আমাদের বিসর্গ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বিসর্গ নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হবে আমাদের, দেখেন বিসর্গ নিয়ে আসলাম। এবারে আমাদের এখানে ফাতেমা পাশে অ্যান্সার গুলো ঢেকে দেন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি অন্যান্য জায়গার মতো আপনাদের এখানে এমসিকিউ আমি এখানে দিব স্লাইডে, আপনারা অ্যান্সার করবেন এইভাবে না করে, আমি জাস্ট যেভাবে বুঝাচ্ছি আপনারা একটু বুঝার চেষ্টা করেন, তাহলেই হবে। অ্যান্সার তো ফ্যাক্ট না রে ভাই, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি। কিভাবে হচ্ছে? তাহলে যখন আমরা শুধু আছে সরিও আছে, কিন্তু আমরা এটাকে পড়ছি ও এর মতো, এরকম ক্ষেত্রে আমাদের বিসর্গ নিয়ে আসতে হবে। এবং পরবর্তী যে আমাদের রাস ছিল না, এখানে কি ছিল? সরেয়া ছিল, সরেয়া, র যোগ সরেয়া। তাহলে আমরা এই সরেয়াটাকে আলাদাভাবে লিখবো। কিভাবে লিখবো? আলাদাভাবে। তাহলে আমাদের এটা হচ্ছে রাস না হয়ে হবে আস, প্রাত যোগ আস।
কি হবে? প্রাতরাশ। এটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিষয়টা কি বুঝছেন? পাশে অ্যান্সার থেকে লাভ নাই, কারণ আমার প্রতিটা স্টুডেন্টের, আর এটা হচ্ছে মূলত আমাদের পেইড ব্যাচের ক্লাস, সো আমার পেইড ব্যাচের প্রতিটা স্টুডেন্টের কাছে আমার এই সাজেশন বইটা রয়েছে। সো তাদের যদি অ্যান্সার করার ইচ্ছে থাকে না, তারা দেখে দেখে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? সো আসলে অত ফর্মালিটি করার কোনো দরকার নাই এখানে, যে অ্যান্সার গুলো ঢেকে তারপরে আপনি অ্যান্সার করবেন, তারপর আমি একটা সঠিক অ্যান্সার বলে দিব হয়ে গেল, এরকমটা না। আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এটা কেন এটা অ্যান্সার হলো। আপনি অ্যান্সার দেখেন না, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যান্সারটা কেন হলো সেটা তো বুঝতে পারবেন, তাই না? পাশের অ্যান্সার গুলা ঢেকে তো লাভ নাই রে ভাই। হ্যাঁ, উত্তম কুমার, বোর্ড বই ফলো করতে হবে। ঠিক আছে, বোর্ড বই। আচ্ছা, তাহলে এবারে দেখেন আমি এখানে কি বললাম। এখানে আচ্ছা, আপনারা এক্সট্রা কথা একটু কম বলার চেষ্টা করেন আজকে, হ্যাঁ? শুধু সময় চলে যাচ্ছে। ওকে। আচ্ছা, এখানে দেখেন দংশন, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? দংশন, অনেশ্বর যদি থাকে কোথাও, কি বললাম? অনেশ্বর, তাহলে আমাদের এখানে হবে দংশন, এবং এখানে একটা খণ্ডত্ব হবে নিচে, হসন্ত চিহ্ন হবে। এবারে অনেকে বলতে পারে, আচ্ছা যদি বলতেছে আস কেন, ওই তো ওখানে রাস ছিল না, র যোগ সরেয়া ছিল, তো এই সরেয়াটাকে আমরা আলাদাভাবে লিখবো। ঠিক আছে, ওখানে রয়ে আকার না লিখে আমরা কিন্তু রয়ের সঙ্গে যে সরেয়া ছিল, আমরা জাস্ট সেই সরেয়াটাকে লিখবো, এই জন্য। বুঝতে পারছেন? ওকে। তাহলে এখানে দেখেন দংশন, আমাদের যদি অনেশ্বর থাকে, তাহলে আমরা কি নিব? ম নিব, এবং নিচে একটা অবশ্যই হসন্ত চিহ্ন দেওয়া থাকতে হবে। কি থাকতে হবে? হসন্ত চিহ্ন। এবং এখানে কি আছে? আমাদের তালবস্য আছে। এখানে যেহেতু আমাদের তালবস্য আছে, সেই দন্তস্য দিব না, মূর্ধন্যস্য কখনোই দিব না। কি দিব? তালবস্য আছে, তালবস্যই থাকবে, এবং অবশ্যই অবশ্যই নিচে একটা হসন্ত চিহ্ন দিতে হবে। তাহলে দংশন, দমশন, দমশন যদি আমি বলি একটা হসন্ত। এবং এটা পড়ার সুবিধাও কিন্তু এরকম, দংশন যখন আপনি পড়বেন আর যদি দংশন বলেন, আপনার কিন্তু কোনো পার্থক্য মনে হবে না। দমশন, দংশন, নিজেরা মনে মনে বলেন, হ্যাঁ? আমার সমস্যা মনে দমশন, দম, দমশন, আর দ অনেশ্বর, দংশন, খুব একটা পার্থক্য মনে হচ্ছে, হচ্ছে না। সো আপনি কোনো পড়াশোনা যদি অনেশ্বর দেখেন, সেখানে আপনি ম নিয়ে চলে আসবেন। কি নিয়ে আসবেন? ম নিয়ে। না, আজকে সবগুলো এমসিকিউ হবে না তো, বুঝছেন? সবগুলো এমসিকিউ হবে না। এবারে দেখেন সংসার, এখানে কিন্তু আমাদের অনেশ্বর আছে, তাহলে আমি কি বললাম? ম নিয়ে আসতে হবে। কি বললাম? ম। অনিশ্বর থাকলে আমরা কি নিয়ে আসবো? ম নিয়ে আসবো। এখানে ম কোথায়? এই দেখেন সংসার। তাহলে আমি যেটা আপনাকে বুঝালাম, পাইলেন? অনিশ্বর থাকলে আমরা ম নিয়ে আসবো। দংশন ছিল দমশন করলাম, এখানে আমাদের সংসার ছিল সংসার লিখলাম। বুঝছেন? বুঝাতে পেরেছি আমি? আপনারা আজে বাজে কমেন্ট না করে একটু আমার কথাগুলো অ্যান্সার করবেন, কেমন? আমি যেগুলো বলতেছি এগুলো একটু অ্যান্সার করবেন আপনারা। এখন কি এটা কি বুঝতে পারলেন যে দংশন আর সংসার একই? ওকে। এরপরে আসেন বিদ্যালয়। বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কি করব? বিদ্যালয়, দেখেন বিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের কি হবে? বিদ্যাযোগ আলয়, বিদ্যাযোগ আলয়। এবারে কথা হলো যে এখানে আমরা কেন বিদ্যাযোগ আলয় লিখবো, তাই না? কেন আমরা বিদ্যাযোগ আলয় লিখবো? দেখেন বিদ্যালয়, এটা আমরা পড়ার সময় কি আসছে আমাদের? আ। আমাদের বাক্যের শব্দের মাঝে কি আসতেছে? আ আসতেছে। তাহলে আমরা ঠিক এইখানে এই কাজটাই করব, বিদ্যা যোগ আলয়। এটা আপনারা সবাই আসলে পারেন, এই বিদ্যালয় এটা আসলে এক্সট্রা ভাবে বোঝানোর কিছুই নাই, এটা আপনাদের সবারই মুখস্থ আছে আমার যেটা মনে হয়। ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে ভাই চিল্লিয়ে বসে তো আপনি কি শুনলেন? এটা আমি শুনি, তবে এটা আপনার হয়তো নিজের জন্য উপকার হয়েছে। ওকে। আচ্ছা, এবারে বলতেছে এখানে হসন্ত নাই। দেখেন অপশনে যদি আমাদের হসন্ত দেওয়া না থাকে, তো আসলে কিছু করার নাই। দেখেন এখানে আর অন্য কোনো কি আছে? নাই। কিন্তু এখানে কিন্তু যদি থাকে সেটা আমাদের অনেশ্বরটা দিতে হবে। আর এখানে তো নাই, তো আমাদের মূল রুলসটা হবে ম থাকছে কিনা, তারপরে দেখবো যে নিচে খণ্ডত্ব হসন্ত আছে কি আছে না। ঠিক আছে, হসন্ত না হলেও চলবে। আমি বুঝাতে পেরেছি? কোশ্চেন করলাম দেখলেন না, তাই বা
কোশ্চেনটা কি অনেক অনেক আগে করছেন নাকি? আল্লাহ, আমার ফোন বন্ধ হয়ে গেল। ছি ছি, কি একটা অবস্থা। ওকে, তাহলে সাবিকুল বলতেছে ভাইয়া চেক ক্লাসে কমেন্ট সুযোগ না করতে পেরে ফোন অফ হয়ে গেছে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা কি বললাম, বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে আমাদের, বিদ্যাযোগ আলয়। আচ্ছা, এবার আমরা এখানে কি দেখব, পরীক্ষা। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কি হবে, দেখেন রয়ের দীর্ঘই আছে আমাদের। যদি কোথাও আমাদের শব্দের মাঝে রয়ের দীর্ঘইকার থাকে তাহলে আমরা কি করব, আমরা সেখানে করব দুইটা ভাগে, রস্বই যোগ দীর্ঘই। মনে থাকবে সবার, আমাদের শব্দের মাঝে যদি দীর্ঘইকার থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো, রস্বই যোগ দীর্ঘই। এখানে কি আছে, রস্বই যোগ দীর্ঘই, এখানে আছে রস্বই রস্বই, দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই দীর্ঘই। দেখেন গ নম্বরে রস্বই আর দীর্ঘই, তাহলে প রয় রস্বই, পরি যোগ ইক্ষা, পরি যোগ ইক্ষা, দীর্ঘই ক্ষয় ক্ষয় আকার, ইক্ষা। ঠিক আছে, পরি যোগ ইক্ষা। আচ্ছা, তাহলে পরীক্ষা যদি থাকে তাহলে পরিযোগ ইক্ষা, পর রস্যই পরি, তারপরে যোগ দীর্ঘই ক্ষয় ক্ষয় আকার, ইক্ষা, পরীক্ষা। আবিদা আক্তার, সমস্যা নাই আপু, কমেন্ট কিন্তু আমি দেখছি, কে কি বলতেছেন আমি কিন্তু কমেন্ট দেখছি। ঠিক আছে, একটা ফোনের চার্জ শেষ হয়েছে তো কি হয়েছে, ফোনের কি অভাব পড়েছে নাকি দেশে, দেশে কি ফোনের অভাব বলেন, সমস্যা কোথায়, সমস্যা তো নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা এমসিকিউ গুলো করবেন অবশ্যই, এবং আমি ওকে, এবারে আসেন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে আপনারা এগুলো কিভাবে পড়বেন বোর্ড বই থেকে। প্রথমত আপনাদের কাজ হবে যে আমার ওইখানে যে সকল এমসিকিউ গুলো দেওয়া আছে সেই এমসিকিউ গুলো ভালোভাবে মুখস্থ করা, প্রতিটা, একদম প্রতিটা মুখস্থ করতে হবে, ঠুটস্থ থাকতে হবে একদম। ঠিক আছে, তারপরে যে কাজটা করবেন, এই বোর্ড বইয়ে আসবেন, বোর্ড বইয়ে আসার পরে যে কাজটা করবেন, বোর্ড বইয়ে আসার পর, ঠিক আছে, বোর্ড বইয়ে আসার পরে যে কাজটা করবেন এখানে, সেটা আমি বলছি। দেখেন এখানে কি আছে, শতেক, এটার সন্ধি বিচ্ছেদ কি আপনি এইভাবে মনে করবেন, শত যোগ এক, শত যোগ এক, কতেক কি হবে এখানে, কত যোগ এক, কতেক, কত যোগ এক। ঠিক আছে, কত যোগ এক, তাহলে আমাদের এটা হচ্ছে হয়ে গেল। দেন আপনারা পড়বেন শাখারি। শাখারি এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আসেন একটা ভালো বিষয় আপনাদেরকে একটু দেখাই, এখানে কোনগুলো আপনাদের জন্য দরকার কোনগুলো দরকার নেই এটা আমি একটু ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, পড়বেন সবগুলাই, পড়বেন সবগুলাই। ফাতেমা ইসলামের ক্লাসে প্রতিদিন হয়। বিষয়টা হলো যে আমাদের আগামীকাল থেকে পেইড ব্যাচ চালু হচ্ছে, আগামী 20 তারিখ থেকে। সো পেইড ব্যাচের ক্লাসটা আমার নার্সিং অ্যাডমিশন আগের দিন অবধি চলবে, এবং ফ্রি ক্লাস মাঝে মধ্যে হবে, রেগুলার হবে না, মাঝে মধ্যে। এবং যদি কেউ যদি চান যে নার্সিং অ্যাডমিশন পর্যন্ত একদম টোটালি ভাইয়ার কাছে ক্লাস করব, তাহলে আমাদের পেইড ব্যাচে জয়েন হইতে পারেন। পেইড ব্যাচের কোর্স আমাদের বেশি না, মাত্র 999 টাকা। সো যারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, অলরেডি এখনো মেসেজ দিচ্ছে কয়েকজন, আমি ক্লাস নেওয়ার জন্য তাদের রিপ্লাই করতে পারতেছি না, আর আজকে ভর্তি নেওয়ার জন্য আমার ক্লাস নিতেও দেরি হয়ে গেল, মানে একের পর এক মেসেজ দিচ্ছে, এবং তাদেরকে রিপ্লাই না করলে আসলে কেমনটা হয়ে যায় না, তো সেই জন্য
তাদের ভর্তি নিতে গিয়ে আজকে দেখবো। সো অনেকেই ভর্তি হয়ে নিচ্ছে, তাই যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে চান দেন আমাকে মেসেজ করতে পারেন। তাহলে আপনারা কি করবেন, এবার দেখেন মিথ্যা যোগ উক, মিথ্যুক, এরকম হিংসুক, নিন্দুক, এরকম আপনারা পেরে যাবেন। তাহলে কি হবে, নিন্দুক কি হবে, নিন্দা যোগ উক, মিথ্যা যোগ উক, নিন্দা যোগ উক, নিন্দুক। ওকে, এইভাবে। আচ্ছা, জৈব সাব্বির ভাইয়ের ক্লাস কি কালকে হবে? না, ওনার ক্লাস আরো কয়েকদিন একটু হালকা লেট হবে, অসুস্থ আছে যে সেই জন্য, বুঝছেন। ওনার হচ্ছে চিকেন পক্স হয়েছে আর কি, তো এই অসুখটার জন্য উনি সামনে আসতে পারছেন না বা ক্লাস নিতে পারতেছে না, তো একটু সুস্থ হোক, দেন প্রপারলি সুস্থ হইলে আপনাদের জন্য ক্লাস নিবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস নিলে আর জিএফবি তে নিয়ে না, ওকে। সবাই আমি, হ্যাঁ, আমি হচ্ছে চেষ্টা করতেছি আগামী দু একদিনের ভিতরে আমরা জুম লাইভে চলে আসবো, ঠিক আছে। জাস্ট আর কয়েকদিনের ভিতরে আমরা জুম লাইভে ক্লাস করব। এবং অনেকে আছে যারা জুম অ্যাপ ইনস্টল হয় না বা জুম অ্যাপে ক্লাস করতে পারে না, তার জন্য ফেসবুক লাইভ থাকবে, অর্থাৎ জুম লাইভ ফেসবুক লাইভ একসঙ্গেই ক্লাস নেওয়া হবে পেইড ব্যাচে। যারা জুম লাইভে আগ্রহী তারা জুমে জয়েন করবে, যারা ফেসবুকে আগ্রহী বা দেখা হলো জুমে প্রবলেম ফেসবুক থেকে ক্লাস করবে, তারা ফেসবুক লাইভে জয়েন থাকতে পারবে। দুই ভাবেই ক্লাস নিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এবারে আসেন আমরা এগুলো দেখব। দেখেন এখন আর বেশি সময় নষ্ট করব না। এখানে যেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে আমি বলছি যাদের কাছে বই আছে, পুরাতন ব্যাকরণ বইটা, তারা একটু নোট করে নেবেন দ্রুত। হ্যাঁ, যাদের কাছে পুরাতন ব্যাকরণ বই আছে তারা একটু নোট করবেন। এখানে যে শাখারি আছে না, এখানে আমি ক্রস চিহ্ন দিলাম। যেগুলো আমি ক্রস চিহ্ন দিব এগুলো অতটা ইম্পর্টেন্ট না, নরমাল, ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, দেন কই, ওকে, এগুলো আমি জাস্ট এখন একটু আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে, একটু মনোযোগ হন। আচ্ছা, এই তো আরিফা বলতেছে জুম পাই না, সো যারা পারেন না তার হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস করতে, বা আমি শিখিয়ে দিব যে জুম লাইভে ক্লাস করতে, সেটা আমি শিখিয়ে দিব, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, আমি শিখিয়ে দিব। আচ্ছা, যারা যারা জুম লাইভে জয়েন করতে পারে না তাদেরকে আমি ভিডিও দিয়ে শিখিয়ে দিব, ঠিক আছে, চিন্তা করেন না। আচ্ছা, ওকে, তাহলে আহ, আহ, যাচ্ছে তাই, যা যোগ ইচ্ছা যোগ তাই, এটাও আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। 3 লাইনের পরীক্ষাতে খুব বেশি আসেই না, ঠিক আছে, জাস্ট দুইটা যোগ করতে হবে এরকমই বেশি আসে, অর্থাৎ দুইটা ধ্বনির সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, এগুলো হচ্ছে বেশি আসে। আচ্ছা, যাদের কাছে নাই আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, যারা এটা নোট করছে তার কাছ থেকে আমি ছবি নিব যে কোনটা কোনটা আমি বাদ দিলাম, দেন ওইটা হচ্ছে সবার জন্য আমি দিয়ে দিব গ্রুপে, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। কেউ একজন সুন্দরভাবে বইয়ে নোট করেন। হ্যাঁ, যার কাছে বই না তাকে আমি অবশ্যই পিডিএফ দিব, চিন্তার কোনো কারণ নাই। আর যার কাছে বই আছে একটু সুন্দর করে একটু নোট করেন যে কোনগুলো বাদ, যেগুলো বাদ আমি সেগুলো বলে দিচ্ছি। এই যে শাখারি, এটা বাদ, শাখারি এটা বাদ, ঠিক আছে, বাদ। দেন যাচ্ছে তাই, যাচ্ছে তাই এটা বাদ, যাচ্ছে তাই এটা বাদ। তারপরে আমি জাস্ট কিন্তু আপনাকে উদাহরণগুলো দিয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই তো ছোট যোগ দা, ছোট দা, ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বড়দা, বড় যোগ দাদা, বড়দা। তারপর হচ্ছে ছোট যোগ দা, ছোটদা, ইম্পর্টেন্ট, আচ্ছা। আচ্ছা, এরপর এখানে কি বলতেছে, এই চারটি, আন্না, ধন্না, দুচ্ছাই, এগুলো বাদ, অর্থাৎ এই 2 নাম্বারটা পুরোটাই বাদ, 2 নাম্বার পুরোটাই বাদ, ঠিক আছে, 2 নম্বর পুরোটাই আমাদের বাদ। যাদের বই নাই চিন্তা করেন না, আমি দিব, হ্যাঁ, চিন্তা করেন না, জাস্ট এখন একটু দেখেন, যার কাছে পুরাতন বইটা আছে সে একটু সুন্দরভাবে নোট করেন তাহলেই হবে, বেশি কিছু লাগবে না, দেন আমাকে একটু ছবি দিতে হবে, ওকে। আচ্ছা, এবারে দেখেন, এটাও তো বাদ 2 নাম্বার, দেন এরপরে কি আসছে, এরপরে আমাদের হচ্ছে নাচ যোগ জামাই, নাচ জামাই, এটা লাগবে, এটা বাদ দিব না, এটা হচ্ছে আমাদের জন্য লাগবে, ঠিক আছে, এটা আমাদের জন্য লাগবে। এই ভাই, আমি একটা কথা বললে আপনারা বুঝেন না কেন, আপনারা শুধু আনসার কমেন্ট করেন, হ্যাঁ? আমি তো বললাম যে হচ্ছে দরকার নাই, না থাকলে আমি দিব,
যার কাছে আছে সে একটু নোট করেন। আচ্ছা, কার কাছে আছে আমাকে একটু বলেন তো দেখি, কার কাছে পুরাতন বাংলা ব্যাকরণ বইটা আছে আমাকে একটু বলেন দ্রুত। আমাকে একটু বলেন যে কার কাছে পুরাতন বাংলা ব্যাকরণ বইটা আছে, বলেন বলেন। তাহলে যার কাছে আছে তার কাছ থেকে আমি ছবি নিব, বুঝছেন? বলেন কার কাছে আছে, দ্রুত আমাকে একটু জানান যে কার কাছে আছে। ওকে, রুহি ইসলাম আছে না? তাহলে আপনি একটু সুন্দরভাবে এগুলোতে ক্রস চিহ্ন দিবেন, একদম তাই বলে খারাপ ভাবে দিবেন না, জাস্ট ওইটার এই তো নিচে যে জায়গা আছে, কই সাপোজ এই 2 নাম্বারটা, 2 নাম্বার উপরে একটা ক্রস চিহ্ন দিবেন, ঠিক আছে? তারপর দেখা হলো এই দুধ ছাই, এই দুধ ছাই এটা ধরেন যে আচ্ছা এটা তো এটার ভিতরে গেল। ওকে, এই বদযোগ জাত, বদজাত এটা আমাদের জন্য লাগবে, বুঝছেন? দেন এই তো সাপোজ এইটা, এটা আমাদের জন্য দরকার না, তাহলে কি করলাম, জাস্ট এইখানে একটা ক্রস চিহ্ন এইভাবে করে পাশে দিবেন, ঠিক আছে? তাহলে 500 700 এই 4 নাম্বারটাও বাদ, 2 বাদ, টোটালি 4 নাম্বারটাও আমাদের বাদ, 4 নম্বরটাও বাদ, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারটা থাক, 5 নাম্বারটা সবগুলাই আমাদের জন্য দরকার হবে। দেন 6 নাম্বার, 6 নাম্বারটাও আমাদের জন্য দরকার হবে, কারণ এখানে কি কি আছে আমরা একটু দেখি। কাঁচকলা, এটা আমি দেখছি বিগত একটা বছর কিন্তু এটা পরীক্ষাতে ছিল। কাঁচকলা, এটা সন্ধি বিচ্ছেদ কি? কাঁচা যোগ কলা, তাহলে নাতি যোগ বউ, নাত বউ। ঘোড়া দৌড়, ঘোড় দৌড়, খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে যেগুলো বাদ দিবেন সেগুলো একটু সুন্দরভাবে করেন। নিপা, আপনি কোন বই পিডিএফ দিয়েছেন আমি আসলে দেখিনি, বুঝছেন? আমি আমি কিন্তু আসলে হচ্ছে পিডিএফটা দেখিনি, আমাকে একটু আরেকবার দিলে ভালো হতো। আপনি কোন বইয়ের কথা বলছেন আমি দেখা হয়নি। ওকে, এরপরে আসেন, এদিকে একটু দেখাই দিচ্ছি। এখানে যেগুলো আছে না, নরযোগ অধম, নরাধম, তারপর এদিকে হিমাচল, ঠিক আছে? হস্তান্তর, হিতাহিত, দরকার আছে। আবার দেখেন হিমালয়, হিম যোগ আলয়, দেবালয় কি? দেব যোগ আলয়। যথার্থ, যথাযোগ অর্থ, এদিকে আশাতীত, কথামৃত, মহার্ষ, এগুলো হচ্ছে আমাদের এই নিয়মেই হবে। কিভাবে? এই যে আশাযোগ অতীত, আশাতীত কি হবে? আশাযোগ অতীত, ঠিক আছে? ওকে, নিয়মটা কি? ভাইয়া আপনি যেগুলো বইয়ে, আমি তো দিচ্ছি না, আমি কেটে দিচ্ছি, যেগুলো আমি কেটে দিচ্ছি সেগুলো পড়বেন না, বাকি সবগুলো পড়বেন, এটা হচ্ছে কথা। আমার কথা কি বুঝছেন? আমি যেগুলো কেটে দিচ্ছি সেগুলো বাদ, বাকিগুলো পড়তে হবে, এটা হচ্ছে আসল কথা। ওকে, যাই হোক, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেন যদি আসি 2 নাম্বারটা, 2 নাম্বারটাও এখানে খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কয়টা দেওয়া আছে না, যে কয়টা জাস্ট উদাহরণ করে মুখস্থ করবেন। মহেশ, মহাযোগ ইস, পরমেশ, পরম যোগ ইস, এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম নিচে দেখবেন যে অনেকগুলো দেওয়া আছে, এগুলো এই রুল, এগুলো পড়লে আপনার এরকম এটাও হয়ে যাবে। যেমন মহেশ, রমেশ, মহাযোগ ইস, মহেশ, মহাযোগ দীর্ঘ তালবস্য ইস, মহেশ। তাহলে রমেশ কি? রমা যোগ ইস, রমেশ কি? রমা যোগ দীর্ঘ তালবস্য ইস, ঠিক আছে না? ওকে, হ্যাঁ, আবিদা বলছে হিম যোগ আচল, হিমাচল, জি হবে। না, কুড়িক বাদ যাবে না, কুড়িক কেন বাদ যাবে? কই, কোথায় বাদ দিলাম? কুড়িক তো বাদ যাবে না, এটা তো ইম্পর্টেন্ট, এটা কেন বাদ যাবে বলে? এটা তো ইম্পর্টেন্ট, তাই না? ওকে, আচ্ছা, এবারে দেখেন এখানে আমি একটু দেখাই দিই আপনাদেরকে।
এগুলো আমাদের দরকার হবে, অর্থাৎ এই 3 নাম্বারটা আমাদের দরকার হবে। কোনটা দরকার হবে না? 4ও দরকার আছে, 5ও আছে, 6 এটাও দরকার, 7ও দরকার, 8, 9 ইত্যাদি, 10। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি করবেন আপনার? জাস্ট এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো শুধুমাত্র একটু মুখস্থ করতে হবে আপনাদেরকে। এক্সাম্পল গুলো যেমন কি অন্তর, অন্ত, ঠিক আছে। আমাদের কি কি কই হলো, এই তো দেখেন এইখানে তপবন, তপবন, তপ যোগ বন, তারপরে এখানে মনোহর, মন বিসর্গ যোগ হর, তারপরে এখানে মনোরম, মন যোগ রম। এইভাবে করে আপনারা জাস্ট এক্সাম্পল গুলো মুখস্থ করবেন, ঠিক আছে। এইভাবে করে আপনারা জাস্ট এক্সাম্পল গুলো মুখস্থ করবেন। আচ্ছা, ওকে। সো এখানে আসলে বাদ দেওয়ার মতো কিছুই নাই, এখানে বইয়ে যেগুলো দেওয়া আছে না, এই নিচের এগুলো, এই নিচের রুলস গুলো থেকে এখানে আমাদের সবগুলোই পড়তে হবে। এখানে আমাদের এখানে সবগুলোই দরকার হবে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, যে ফার্স্টে হচ্ছে আমার যে মিডল নার্সিং সাজেশন বই আছে সে বই থেকে এমসিকিউ গুলো কমপ্লিট করবেন। সেগুলো কমপ্লিট করার পরে এখান থেকে যে জাস্ট সামান্য কয়েকটা বাদ দিলাম সেগুলো বাদ দিয়ে বাকি যতগুলো এখানে এক্সাম্পল আছে এক্সাম্পল গুলো একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এক্সাম্পল গুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? কি করবেন? হ্যাঁ, উদাহরণ, জাস্ট উদাহরণ, এখানে অন্য কিছু পড়তে হবে না, জাস্ট উদাহরণ কিভাবে পড়বেন? এভাবে করে পড়বেন, বন যোগ পতি বনস্পতি, ব দন্তন্য নিচে হসন্ত যোগ পতি বনস্পতি। তারপরে কি কি করবেন? পরীক্ষা যদি থাকে যে ষোড়শ, তাহলে কি শট যোগ 10, মূর্ধন্য স ট, শট যোগ দ তালবস্য 10, শট যোগ 10 ষোড়শ। এইভাবে, হ্যাঁ, শুধু 4টা বাদ। আসলে এখানে পরে কিন্তু সবগুলাই ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো আসলে বাদ দেওয়ার মতো কোনো জায়গা নাই। রিমা, একদিনে তো হবে না, আপনাকে এটা কয়েকবার পড়তে হবে তবেই সম্ভব। একবারে পড়লে তো হবে না, তাই না? একবারে পড়লে তো হবে না, কয়েকবার পড়তে হবে। ওকে, তাহলে আপনাদের এই টপিকের উপর আগামীকালকে পরীক্ষা নেওয়া হবে এবং তার সঙ্গে একটা আমাদের মুখস্থ টপিক দিয়ে দেওয়া হবে, সেটার উপর পরীক্ষা। তো আজকে তো আমাদের মেডিকেলের রেজাল্ট হয়ে গেল, অনেকেরই চান্স হয়েছে, অনেকেরই হয়নি। তো যাই চান্স হয়েছে খুবই ভালো, কংগ্রেচুলেশন। আর যাদের চান্স হয়নি তাদের জন্য নির্দেশনা থাকবে যেন এই যে পরবর্তী যে ব্যাচটা চালু হচ্ছে এই ব্যাচে যেন তারা এনরোল করে। সো আপনার যে সকল ফ্রেন্ডরা আছে বা আপনি নিজেও যদি কেউ ক্লাসে থেকে থাকেন যে এমবিবিএস এর চান্স হয়নি বা আপনি নার্সিং এডমিশন প্রিপারেশন নিতে চান, সো আমার পেইড ব্যাচ ভর্তি চলছে, আগামী 20 তারিখে তো ভর্তি হলে ডিসকাউন্ট থাকবে। সো এই ব্যাচটাতে ভর্তি হয়ে আপনি পরবর্তী জার্নিটা আমাদের সঙ্গে শুরু করতে পারেন। ওকে, আচ্ছা। হ্যাঁ, সবগুলো পড়তে হবে রিয়া। যে কয়টা জাস্ট বাদ দিলাম সেগুলো বাদ দিয়ে এখানে যে রুলস গুলো আছে এই সব কয়টা রুলসই খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই রুলস গুলো পড়তে হবে এবং রুল সরি, এই যে এখানে এক্সাম্পল আছে এক্সাম্পল গুলো আপনাদেরকে পড়তে হবে এবং তার আগে পড়ে ফেলবেন হচ্ছে আমার যে সাজেশন বইয়ের এমসিকিউ গুলো আছে সেগুলো। প্রথমে আমার সাজেশন বইয়ের এমসিকিউ গুলো করবেন, তারপরে এইখান থেকে পড়বেন।
আশা করি আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। সো এটার উপর আগামীকালকে পরীক্ষা হবে এবং তার সঙ্গে যে একটা মুখস্থ টপিকও থাকবে, শুধু এটা না, হ্যাঁ, একটা মুখস্থ টপিকও থাকবে যেটার উপর পরীক্ষা হবে। সো সবাই কেউ সময় নষ্ট না করে পড়ে ফেলেন দ্রুত। আর আপনার কোনো ফ্রেন্ড যদি থেকে থাকে যে ভর্তি হবে বা এখন অবধি আমাদের কাছে ভর্তি হয়নি, তাকে বলে ভর্তি করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এত দূর অবধি রাখতে পারি আমাদের ক্লাস। আমরা আজকে তাহলে এত দূর অবধি রাখছি, ঠিক আছে। আচ্ছা, কাট মার্ক, অনেকে আসলে কাট, সিইউটি কাট, তাই না? অনেকে আসলে এই সিইউটি কাট মার্ক মানে মূলত যে মার্ক কেটে নেওয়া, আসলে না। কাট মার্ক বলতে বোঝায় সর্বনিম্ন যে মার্ক পেয়ে একটা স্টুডেন্ট চান্স পায় সেটাকে বলা হয় কাট মার্ক। ওকে, তাহলে এখানে যে বিষয় হচ্ছে কাট মার্ক মানে হচ্ছে আসলে মার্ক কেটে নেওয়া না, এটা হচ্ছে সর্বনিম্ন যে মার্ক পেয়ে চান্স পায় সেটাকে বলা হয় কাট মার্ক, ঠিক আছে। আচ্ছা নীল প্রজাপতি, আপনার সঙ্গে আমি ইনবক্সের ডিটেলস কথা বলছি, ঠিক আছে। পিডিএফটা আমি তাড়াতাড়ি দিয়ে দিব এখনই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এত দূর অবধি রাখছি। শুনে হচ্ছে ভাইয়া আজকে শীত লাগছে মনে হয়, না ঘেমে যাচ্ছি আমি, ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাসটা এত দূর অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।